দর্শক, শোনা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান থেকে 400 কিলোমিটার মাঝারি স্বল্প পাল্লার মিসাইল ক্রয় করার চেষ্টা করছে। দেখেন, একটা কথা বলি, বিগত 15 বছর স্বৈরাচারী শেখ হাসিনা কোনো ক্রমে বাংলাদেশকে সামরিক শক্তিকে উপরের দিকে উঠতে দেয় নাই নরেন্দ্র মোদী আর তথা ভারতের প্রেসক্রিপশন মতে। না বিমান বাহিনীকে শক্তিশালী করেছে, না নৌবাহিনীকে শক্তিশালী করেছে, না সেনাবাহিনীকে শক্তিশালী করেছে। মোটামুটি ভারতের অধীনস্থ থাকার জন্য ভারতের সরকার যেভাবে প্রেসক্রিপশন দিয়েছে সেইভাবে চালিয়েছে। তাই আমাদের প্রত্যেকটা কিছুতে অনেক দুর্বলতা আছে। সেই দুর্বলতা বর্তমানে ইংরেজ সরকার কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং পাকিস্তান থেকে 400 কিলোমিটার স্বল্প পাল্লার মাঝারি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ক্রয় করার চেষ্টা করছে। আমাদের একদিকে বড় থ্রেট হচ্ছে ভারত। প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে আসছে আমাদেরকে, 5 মিনিটে চট্টগ্রাম দখল করে ফেলবে, চট্টগ্রাম চিকেন নেক, ফেনী চিকেন নেক দখল করে নিবে 5 মিনিটে, তারপর ওইদিকে দিনাজপুর রংপুর দখল করে নিবে। এগুলো নানা ধরনের হুমকি ভারতের পক্ষ থেকে চলে আসছে এবং ভারত আমাদেরকে অঙ্গরাজ্য হিসেবে মনে করতে কোনো রকম কেয়ারই করতো না। ভারত আমাদেরকে কোনো রকম কেয়ারই করতো না, একটা অঙ্গরাজ্য হিসেবে বরাবর মনে করে আসছিল। কিন্তু সেই যুগ এখন পাল্টে গেছে। বাংলাদেশ এখন একটা চুক্তিতে উপনীত হয়ে গেছে চীন এবং পাকিস্তানের সাথে প্রতিরক্ষা, ব্যবসায়িক, সামরিক, ব্যবসায়ী, সামরিক এবং আন্তর্দেশীয় চুক্তি, যেটা বাংলাদেশকে অনেক শক্তিশালী মজবুত করবে। বাংলাদেশ চীন থেকেও অস্ত্র আমদানি করতে পারবে। চীন থেকে অলরেডি বাংলাদেশ নাকি চেয়েছে C-10, যেটা পাকিস্তান ভারত যুদ্ধে পাকিস্তানের এই বিমান দিয়ে রাফাইল বিমানকে ধ্বংস করেছিল, মিগ বিমান, SU বিমানকে ধ্বংস করেছিল। সেই বিমান বাংলাদেশ নাকি অর্ডার দিয়ে রেখেছে চীন এবং পাকিস্তান থেকে আনার জন্য। এখন আমার একটা কথা হলো, শুধু এগুলি আনলে হবে না। আমাদের যেমন সাম্প্রতিক ইরান এবং ইসরায়েল যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইরানকে কেন এত হুমকি ধুমকি দিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল? কই উত্তর কোরিয়ার দিকে তো চোখ তুলে আমেরিকা এবং ইসরায়েলের চোখ তুলে দেখার কোনো সাহস করে না। উত্তর কোরিয়া বলে দিয়েছে ডাইরেক্ট মিসাইল, তোমাদের পারমাণবিক অস্ত্র ডাইরেক্ট, তোমাদের বোমা দিয়ে তোমাদের ডাইরেক্ট মূল ভূখণ্ডে আক্রমণ করবো। ইসরায়েলকে বলছে যে অনেক হুমকি দিয়ে রেখেছিল উত্তর কোরিয়া। এক কথা, উত্তর কোরিয়ার শক্তিশালী মিসাইল ব্যবস্থা এবং শক্তিশালী পারমাণবিক বোমা আছে, যার কারণে আজকে আমরা বাংলাদেশ যদি পারমাণবিক বোমা বানানো দূরের কথা, এটা আমাদেরকে অনেক ব্যয় সাপেক্ষ হবে। অন্তত চেষ্টা করতে হবে পাকিস্তান অথবা চীনের কিছু পারমাণবিক অস্ত্র আমাদের দেশের মোতায়েন করতে পারে। সেটা চিন্তা করলে অনেক ভালো হবে। তখন ভারতের দাদাগিরি, আমেরিকার দাদাগিরি, ইসরায়েলের দাদাগিরি, এগুলো বন্ধ হয়ে যাবে। পাকিস্তানকে ইসরায়েল অলরেডি নজর দিয়েছে, আমেরিকা এবং পাকিস্তান, ভারত। শুনেছি ইসরায়েল এবং ভারত মিলে পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় আঘাত করবে, ধ্বংস করবে। তো এগুলো ওইটা এত সহজ হবে না। ওইটা পাকিস্তান ইজ এ নিউক্লিয়াসে, পাকিস্তান পারমাণবিক দেশ, সেটা তাদের জন্য এত সহজ হবে না। এখানে কোথাও শান্তির লেশটুকু নেই। যুদ্ধ মানেই যে ক্ষতি, সেটি বোধহয় এবার বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে কট্টর ইসলাম বিদ্বেষী গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদী। গত মাসে ঘটে যাওয়া এক কাশ্মীর হামলার রেশে চিরশত্রু পাকিস্তানকে কোনো প্রমাণ ছাড়াই দায়ী করে কথিত প্রতিশোধের নামে দেশটির সাধারণ মুসলমানদের ওপর হামলা চালায় মোদীর সেনারা। সেই অপারেশন সিঁদুরের ক্ষয়ক্ষতির কিছুতেই যেন কাটিয়ে উঠতে পারছে না মোদীর সরকার। এর উপর প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের বৈরী সম্পর্ক যেন দেশটিকে ধাবিত করছে দেউলিয়া হবার পথে। শুধু কি পাকিস্তানের সাথে যুদ্ধ? প্রতিবেশী কোনো দেশের সাথেই ভারতের সম্পর্ক বর্তমানে ভালো নেই। মাঝে মধ্যে সীমান্তে বিরাজ করে উত্তেজনা। আর মোদী সরকারের তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করার অভ্যাস বেশ পুরনো চাল ভাতে বাড়লেও মোদীর পুরনো সেই অভ্যেস এখন মরার ওপর খাড়ার খা অবস্থা করেছে ভারতের। পাকিস্তানে বীরের মতো লড়াই করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে ভারতীয় সেনারা।
হামলার প্রথম দিনেই হারিয়ে বসে কমপক্ষে ছয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। তার মধ্যে আবার রয়েছে ফ্রান্সের অপ্রতিরোধ্য রাফালও। আর পাকিস্তানের পাল্টা হামলার রেশে তো তছনছ পুরো ভারতীয় অর্থনীতি। অর্থনীতিতে সমৃদ্ধশালী একটি দেশকে যুদ্ধের ডামাডোলে কিভাবে ধ্বংস করতে হয় তা যেন শেখা উচিত মোদির কাছে। এই যুদ্ধে অংশ নিতে গিয়ে ভারত যা হারিয়েছে তা কখনো ফিরে পাবার নয়। এদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলও বন্ধ রাখতে হয় এই সংঘাতের রেশে। আইপিএল আবার মাঠে ফিরলেও নেই তাতে আগের মতো উন্মাদনা। অনেক বিদেশি ক্রিকেটার আর ব্যাক করেননি এবারের আইপিএলে, যার ফলে নতুন করে আবারও ক্ষতির মুখে ভারত। এই টুর্নামেন্টটি থেকেই দৈনিক ভারত হারিয়েছে প্রায় 130 কোটি টাকারও বেশি। এমনিতেই যুদ্ধে জড়িয়ে ভারতের সর্বসাকুল্যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 12.5 লক্ষ কোটি টাকা। শুধু যে এই পরিমাণ অর্থ হারিয়েছে ভারত তা নয়, হারিয়েছে অনেক অনেক বিদেশি বড় বড় বিনিয়োগ। দেশে আসা বন্ধ হয়েছে রেমিটেন্স, অনেক বড় বড় তারকারা ভারত ছেড়ে অবস্থান নিয়েছেন অন্য কোন দেশে। অপরদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে পাক ভারত যুদ্ধের অবসান ঘটলেও উত্তেজনা এখনো বিরাজ করছে। এর মধ্যেই আবার অরুণাচল প্রদেশ দখলের পায়তারা করছে চীন। সেখানেও ব্যাপক নিরাপত্তা জোরদার করতে হচ্ছে ভারতকে। চীনের সাথে দ্বন্দ্বের কারণেও ভারতকে হারাতে হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। অন্যদিকে ব্যর্থ হয়েছে ভারতের মহাকাশ সংস্থা ইসরোর 101তম মহাকাশ অভিযান। রোববার শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের পর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV রকেটে ত্রুটি দেখা দেয় ব্যর্থ হয় পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট EOS-09 কক্ষপথে স্থাপনের এই ভারতীয় অভিযান। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যুদ্ধ শুধু আকাশে বা মাটিতে হয় না, অনেক সময় তা ঘটে নেপথ্যে সিদ্ধান্তের টেবিলে। ভারত পাকিস্তান আকাশ যুদ্ধে ভারতের যুদ্ধ বিমান হারানোর বিষয়টি নিয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা। প্রথমবারের মতো ভারতের একজন প্রতিরক্ষা কর্মকর্তা স্বীকার করেছেন যে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাতে ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। দ্য ওয়্যারের খবরে বলা হয়েছে, এই ক্ষতির জন্য ভারতের সামরিক ব্যর্থতা নয়, বরং দিল্লির রাজনৈতিক সীমাবদ্ধতা দায়ী। ইন্দোনেশিয়ার জাকার্তায় এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন শিব কুমার নিশ্চিত করেন, গত 7 মে পাকিস্তান এয়ারফোর্স PAF এর সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকাশ যুদ্ধে ভারতীয় জেট ভূপাতিত হয়। হ্যাঁ, আমরা কিছু বিমান হারিয়েছি, দ্য ওয়্যারের বরাত দিয়ে কুমারের স্বীকারোক্তি প্রকাশ করা হয়েছে। জাকার্তায় ভারতীয় দূতাবাস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতৃত্বের অধীনে কাজ করে, যা আমাদের প্রতিবেশী কিছু দেশের মতো নয়। তবে ভারত কতগুলো বিমান হারিয়েছে তা সঠিকভাবে জানাননি কুমার, শুধু বলেছেন যতটা প্রচার করা হচ্ছে ততটা নয়। তিনি বলেন যে ভারতের বেসামরিক রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানের সামরিক স্থাপনা টার্গেট না করার নির্দেশনা দিয়েছিল, যা পাকিস্তানের জন্য একটি অপারেশনাল সুবিধা তৈরি করে। এই বিরল স্বীকারোক্তি ভারতের রাজনৈতিক আলোড়ন তৈরি করেছে। কুমার আরো বলেন, এই ক্ষতির পর আমরা আমাদের কৌশল পরিবর্তন করি এবং পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করি। প্রথমে আমরা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দমিয়ে দেই, তারপর সহজেই ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের আক্রমণ কার্যকর করি। দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে যে কুমার জানিয়েছেন, মোদী সরকারের কড়া নির্দেশনার কারণে ভারতীয় যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের সামরিক স্থাপনা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানাতে পারেনি। এর আগে সিঙ্গাপুরে ব্লুমবার্গকে দেয়া এক বিবৃতিতে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, কতগুলো বিমান হারিয়েছি সেটা বড় বিষয় নয়, বরং কেন হারিয়েছি সেটাই আসল বিষয়। PAF এর আগে জানায়, 7 মে রাতে হওয়া সংঘর্ষে তারা 6টি ভারতীয়
যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। ওই সংঘর্ষের আগে পাকিস্তানের শিয়ালকোট, বাহাওয়ালপুর এবং আজাদ কাশ্মীর সহ 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। যেসব বিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান, তার মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল জেট ছিল, যা ভারতের আকাশ প্রতিরক্ষার বড় সংযোজন হিসেবে বিবেচিত হতো। এই সংঘাতের আগে ভারতীয় অধিকৃত জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক হামলায় 26 জন পর্যটক নিহত হন। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও পাকিস্তান তা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে। ওই ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা তৈরি করে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।